আর আমরা পোল খুলেছি পাকিস্তানের রাষ্ট্রসংঘের ভেতরে সিন্ধু জল চুক্তি স্থগিত কেন করেছি আমরা। বারবার বলা হয়েছে জঙ্গিদেরকে প্রশ্রয় না দিতে পাকিস্তানকে, কিন্তু তারপরেও জঙ্গিদের আশ্রয় দিয়েছে। আর অপারেশন সিন্ধু আমরা কেন করেছি, জলবন্ধনী আমরা কেন আক্রমণ করছি পাকিস্তানকে বারবার, সেই পাক কুকীর্তি সওয়াল ভারতের। জঙ্গি হানায় সরব রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি কি বললেন দেখুন। Pakistan has violated the spirit of the treaty by inflicting 3 wars and thousands of terror attacks on India. In the last 4 decades, more than 20,000 Indian lives have been lost in terror attacks, the most recent of which was a dastardly targeted terror attack on tourists in Pahalgam last month. Some of the old dams are facing serious safety concerns. However, Pakistan has continued to block consistently any changes to this infrastructure. That India has finally announced that the treaty will be in abeyance until Pakistan, which is a global epicenter of terror, credibly and irrevocably ends its support for cross-border terrorism. এই যে পাকিস্তানের কুকীর্তি আবার আমরা ফাঁস করে দিলাম রাষ্ট্রসংঘে নিয়ে কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে। এটা ভারত স্থগিত রাখতে চাইছে দুটো কারণ বলে আমার মনে হয়। একটা হচ্ছে তো পাকিস্তানকে আমরা শিক্ষা দিতে চাই, সুতরাং ভারত বেশ কিছুটা সময় নেবে যতক্ষণ না পর্যন্ত আমাদের ওই নদীগুলোর জল কিছুটা আমরা দেশের মধ্যে অন্যত্র ছড়িয়ে দিতে পারি। সেই প্রচেষ্টা এখন থাকবে তো বটেই। সুতরাং পাকিস্তানকে সবক শেখার সময় এসেছে। সে মনে করছে ভারতবর্ষে টেররিজম পাঠিয়ে ভারতবর্ষকে অশান্ত করাটাই তার কাজ। সুতরাং ভারত নিঃসন্দেহে এই সমস্ত সুযোগগুলোকে ব্যবহার করে এখন রাষ্ট্রসংঘের যে প্ল্যাটফর্মে ভারত গেছে এবং জানিয়ে দিতে চাইছে কেন জলটাকে আটকানো হয়েছে। আমরা পাকিস্তানের সাধারণ মানুষকে ক্ষতি করতে চাই না, কিন্তু সামরিক বাহিনী আতঙ্কবাদীদের একটা শিক্ষা দিতে চাই। এইটুকুনি আমাদের প্রচেষ্টা মাত্র। আমরা কেন অপারেশন সিঁদুর চালাচ্ছি, কেন আমরা বিভিন্নভাবে পাকিস্তানকে সবক শেখাচ্ছি তার ব্যাখ্যা দিতে বিভিন্ন দেশে ঘুরছে আমাদের সংসদীয় প্রতিনিধি দল বিভিন্নভাবে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন বিশেষ করে জাপানে। আজকে জাপান থেকে ঝোড়ো ব্যাটিং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, কি বললেন একবার দেখুন পাকিস্তানকে আক্রমণ করে। इंडिया ने जो एयर स्ट्राइक्स कैरी आउट किए जहां पे 9 टेरर इंफ्रास्ट्रक्चर को न्यूट्रलाइज किया गया, एंड दिस इज इंडिया फॉर्म इन रिजॉल्व, ऑनरेबल इन एक्शन। वी न्यूट्रलाइज दोस टेरर इंफ्रास्ट्रक्चर्स विदाउट एंडेंजरिंग अ सिंगल सिविलियन लाइफ। जिस टेरर कैंप्स को डिस्ट्रॉय किया गया जहां से अजमल कसाब का ट्रेनिंग हुआ था, ही वाज द प्राइम अक्यूज्ड ऑफ 2008 मुंबई अटैक्स। तो एक एक करके 9 टेरर अटैक्स को हम लोग न्यूट्रलाइज किए। हाई रैंकिंग मिलिट्री ऑफिशियल्स, मिलिट्री जनरल्स ऑफ पाक आर्मी are physically present to offer their tributes and respects to those terrorists. It's out in public domain. मैं आप इंसान झूठ बोल सकता है, सच बोल सकता है, फोटोज फुटेजेस कभी झूठ नहीं बोलता है। Pakistan needs to be taught a lesson in the language they understand. If terrorism is a rabid dog, Pakistan is a vile handler. So we first need to bring the world collectively to combat this vile handler. Otherwise, this vile handler will end up breeding and raising more rabid dogs. So we will not bow down before them. বুধবারের পর থেকে আমরা যেটা বলছি অমানুষ পাকিস্তান। হ্যাঁ, এই বিমানেই কাশ্মীরিরা তো ছিলেন, সাধারণ মানুষ কাশ্মীরি সবাই ছিলেন। এই বিমান ভয়ঙ্কর এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়েছিল এবং কাশ্মীরিরা থাকা সত্ত্বেও পাকিস্তান আকাশসীমা ব্যবহার করতে দেয়নি। এইখানেই বলেছিলাম অমানুষ পাকিস্তান। আর এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কিভাবে তদন্ত করা হবে, কি কি পদ্ধতি নেওয়া হবে, কি পদক্ষেপ করা হবে, কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, দেখো, এই ঘটনার তদন্তে প্রথম বিষয় হচ্ছে এই এয়ারক্রাফটকে ভালো করে পরীক্ষা করা, এবং সেই কাজ আজকে থেকে শুরু করা হয়েছে। ডিজিসিএ যেহেতু গোটা ঘটনা তদন্ত করবে, তাদের তদন্তকারী দলের সদস্যরা দেখবে। এই ঘটনার তদন্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তথ্য যেখানে লুকিয়ে আছে, যেখান থেকে পাওয়া যাবে, সেটা হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডার, সিভিআর থেকে। তার কারণ হচ্ছে ওই বিমান দিল্লি বিমানবন্দর থেকে ওড়ার পর শ্রীনগরে যখন সে অবতরণ করে তার আগে যতগুলি এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কথা বলেছে, পাইলট, কো পাইলট যে ধরনের কথা বলেছেন, তার
সমস্ত কিছুই হচ্ছে ককপিট ভয়েস রেকর্ডারে রেকর্ডেড রয়েছে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি যে জেরার সামনে যেহেতু 2 জন পাইলটকে এই মুহূর্তে গ্রাউন্ডেড করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, এয়ার ট্রাফিক কন্ট্রোলে যারা সেই সময় ডিউটিতে ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। ফলে সেই সংক্রান্ত তথ্য পাওয়াটা সেখান থেকে সুবিধা হবে। ফলে তদন্তের ক্ষেত্রে হচ্ছে এক সিভিআর সংগ্রহ আর দ্বিতীয়ত হচ্ছে এয়ারক্রাফট পরীক্ষা, দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সঙ্গে থাকো, এই পার্টটা হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ। নিউজ 18 বাংলা এই মুহূর্তে যারা চোখ রেখেছেন তাদের বিমান যাত্রার অনেকের অভিজ্ঞতা আছে, এয়ার টার্বুলেন্সে পড়ারও অভিজ্ঞতা আছে, কিন্তু এই এয়ার টার্বুলেন্স কত বড় ভয়ঙ্কর ছিল, বিপজ্জনক ছিল যে অস্বাভাবিক গতিতে হাইট ড্রপ হচ্ছিল। প্রতি মিনিটে 8,500 ফুট গতিতে হাইট ড্রপ, ভাবা যায় আবির? তাই, এবং সাধারণত যেভাবে হাইট ড্রপ হয় সেখান থেকে প্রায় 4 গুণ বেশি গতিতে হাইট ড্রপ হয়েছে, এবং তার কারণটাই হচ্ছে যে ধরনের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বিমানটিকে পড়তে হয়েছিল। এবং যদিও এয়ার ট্রাফিক কন্ট্রোলের তরফ থেকে তাদেরকে বারবার ধরে সতর্ক করা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আসলে ঠিক কি ঘটনা, কি কারণ, সেইগুলোই হচ্ছে এই মুহূর্তে তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অত্যন্ত দক্ষতার সাথেই পাইলট বিমানটিকে অবতরণ করিয়েছেন। তবে এত বড় ঘটনাটার ক্ষেত্রে আগামী দিনে যাতে কোনো বিপদ না করতে পারে সেই কারণে ডিজিসি এর তরফ থেকে এই তদন্ত প্রক্রিয়া চালানো হচ্ছে। আমরা কথা বলেছিলাম পাইলট অরিন্দম দত্তর সঙ্গে, তিনি বলছেন এই যে প্রতি মিনিটে 8,500 ফুট হাইট ড্রপ, এটাতে পাইলটের কোনো নিয়ন্ত্রণ থাকে না, তবু পাইলট চেষ্টা করেছিলেন যাতে বিমানের যাত্রীদের, বিমানকে রক্ষা করা যায়। কি বলছেন তিনি দেখুন। ইন জেনারেল ওয়েতে আমরা যখন ল্যান্ড করি তখন আমাদের 1,500 ফিট থেকে গ্রাউন্ড অব্দি আসতে আমরা 700 ফিট পার মিনিটে আমরা আসি, বা উপরেও যখন আসি 1,500-2,000 ফিট পার মিনিটে আমরা আস্তে আস্তে ল্যান্ড করি। কিন্তু 8,500 ইটস কল ড্রপ, এটা কখনো কিন্তু ডিসেন্ড হতে পারে না, ইটস অ্যাটেস্টেড ড্রপ। এই ড্রপটা কিন্তু আনকন্ট্রোল ড্রপ। দ্যাট মিনস ওয়েদার কতটা খারাপ, এখানে পাইলটের হাত থেকে কন্ট্রোলটা টোটালি চলে গেছে এবং 8,500 ফিট পার মিনিটে সেটা ড্রপ করেছে। এটা সত্যি খুব রিস্কি ফ্যাক্টর। এবং যখন একটা এয়ারক্রাফট ড্রপ হচ্ছে তখন তাকে যদি আমি কন্ট্রোল করতে চাই, অ্যাঙ্গেল অফ অ্যাটাক কিন্তু অনেক বেড়ে যায়, সেখানে এটা চওড়া হতে পারে, সেটা কখনোই কন্ট্রোল হতে পারে না, ইটস আনকন্ট্রোল ড্রপ। আর বাংলাদেশে যাব, বাংলাদেশে তো আবার নাকি আগুন জ্বলবে। খেতে দিতে পারছেন না ইউনূস, শুধু চাইছেন ভারত বিদ্বেষ, চেয়েছিলেন ট্রাম্পকে হারাতে। আর সেই ইউনূস এখন কি নাটক করছেন ইস্তফা নিয়ে? ইস্তফা দেওয়ার জল্পনা ঘিরে এখন জোর সরগরম। পদ্মাপাড়ে ফের ডামাডোল। আজকে সন্ধেতে উনি বৈঠকে বসবেন জামাত এবং বিএনপির সঙ্গে, যে জামাত তাকে ক্ষমতায় বসিয়েছেন। আর সেনাবাহিনী কি করবে? সরাসরি চলে যাব, আমার সঙ্গে সহকর্মী অতনু রয়েছে। অতনু, ন্যাকামি করছেন নাকি ইস্তফার নামে? ন্যাকামি একরকম বলা যেতে পারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা আরো একটা ভালো শব্দবন্ধ ব্যবহার করছে, বলছেন ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। ভাবুন একবার, দেশের মানুষকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন। আসলে উপায় নেই তো, কারণ মোহাম্মদ ইউনূস তদারকি সরকারের প্রধান উপদেষ্টা। তদারকি সরকারের কাজ কি? যে রাজনৈতিক অর্থনৈতিক স্থিতাবস্থা দেশের মধ্যে এনে নির্বাচন কমিশনকে দিয়ে ভোট করিয়ে একজন নির্বাচিত সরকার নিয়ে আসা যত দ্রুত সম্ভব। কিন্তু এই একবার তাখতে বসার পর সেই লোক তো ছাড়া যায় না। সুতরাং মোহাম্মদ ইউনূস কখনোই চান না যে তার তাখত পাল্টে যাক, অন্য কেউ আসুক। সুতরাং তিনি নির্বাচন করার জন্য যা যা করার সেটা বাদ দিয়ে আর সব কাজ করে ফেলেছেন। আর সেই সব কাজ করতে গিয়ে একে একে প্রথমে সেনার রোষে পড়ছেন। হ্যাঁ, কারণ সেনা বলছে যে আমরা অপেক্ষা করব, নির্বাচিত সরকার আসবে, এবছরের শেষেই আসবে আশা করব, চাপ দিয়ে রেখেছে। এবং রাজনৈতিক দলগুলো যাদেরকে ব্ল্যাকমেল করেছেন তারাও যখন আজ বৈঠকে বসবে, সেই বিএনপি বা জামাত, তারাও বৈঠকে বসার গেলে একটা কথাই বলছে, না না আমরা তো চাইনি উনি ঠাইয়ে দিন, আমরা চাই উনি থাকুন, সুষ্ঠুভাবে সবকিছু পরিচালনা করুন। এই কথাটাই জামাতের প্রধানও বলেছেন। আমি আসবো অতনু আরেকবার তোমার কাছে, জামাতের প্রধান কি বললেন দেখুন। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন জাতীয় নির্বাচন তিনি এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করতে চান। তার এই কথার উপরে আমরা আস্থা রাখতে চাই। আমরা তাকেও বাধ্য করতে চাই না, কারণ তিনি তো সকলদের দ্বারা সমর্থিত। কি যে বলবেন এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না, বুঝতেই পারছেন না তারা। আর এদিকে সেনাপ্রধান অতনু, সেনাপ্রধান নাকি নরমপন্থী, কিন্তু এই মুহূর্তে তো আমরা বাংলাদেশের যা পরিস্থিতি তাতে সেনাকে চরমপন্থী হিসেবে দেখতে অভ্যস্ত। সেনাবাহিনী কি একটু কিন্তু করছে?
না, একেবারেই নয়। সেনাবাহিনীর সেদিনের এই বৈঠকে সারা দেশের সবাই যখন একসঙ্গে সেই বৈঠকে যারা যারা ফিল্ডে রয়েছেন তারা ভিডিও কনফারেন্সে গেছিলেন, সবাই এক বাক্যে একটা জায়গায় স্পষ্ট, তারা নির্বাচিত সরকারের কথা মেনেই চলবেন, আর কারো কথা নয়, এবং তারা আশা রাখছেন যত দ্রুত সম্ভব নির্বাচন হবে। এই যে জামাতের যার বক্তব্য শোনালেন, ইনি বলছেন যে আমাদের তো কথা দিয়েছেন মোহাম্মদ ইউনূস যে এই ডিসেম্বরের শেষে বা জানুয়ারির মধ্যে নির্বাচন করাবেন। আসলে এটাও এক ধরনের চাপ জানিয়ে রাখা যে আপনি বলেছিলেন আপনাকে ভোট করাতেই হবে। এই ভোট করানো ছাড়া আর কোনো উপায় মোহাম্মদ ইউনূসের হাতে নেই। ভোট করানো ছাড়া মোহাম্মদ ইউনূসের হাতে আর কিছু নেই। ইউনূসের পদত্যাগের ইঙ্গিতে জোর জল্পনা। এবার মোহাম্মদ ইউনূসেরও নাকি একটা বাহিনী তৈরি হয়েছে। হ্যাঁ, হতে পারে অতনু, এরকম শোনা যাচ্ছে, কারণ মোহাম্মদ ইউনূস তো ছেড়ে দেওয়ার পাত্র নন, এই বুড়ো বয়সেও সিংহাসন দখল রাখতে চান। নিশ্চয়ই, আর সেই জন্যই তিনি বকলমে ছায়ায় থেকে বাইরে থেকে একটা রাজনৈতিক দল আগেই তৈরি করে ফেলেছেন, নাহিদ। যে নাহিদ ছাত্র আন্দোলনের মুখ, সেই নাহিদদের কাঁধে চেপেই তো মোহাম্মদ ইউনূস এসেছেন। তো তাদেরকে আলাদা করে দিয়েছেন, উপদেষ্টা মণ্ডলী থেকে নাহিদকে সরিয়ে দিয়ে নাহিদকে দিয়ে একটা রাজনৈতিক দল তৈরি করেছেন এবং ভেবে রেখেছিলেন যে তারা যদি ক্ষমতায় আসে তাহলে সেই পিছনে মোহাম্মদ ইউনূস মাথা হয়ে, অভিভাবক হয়ে, পিতামহ ভীষ্মের মতো থেকে যাবেন। কিন্তু সেটা থাকাও সম্ভব নয়, তার কারণ এতদিনে বোঝা গিয়েছে বাংলাদেশের মানুষ নাহিদদের ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পূর্ণ সমর্থন থাকলেও তাদের রাজনৈতিক পরিপক্কতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বাংলাদেশের মানুষ। অতনু, একটু আসবো, আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাগোপাল দা, আজকে বিএনপি এবং জামাতের সঙ্গে বৈঠকে বসছেন মোহাম্মদ ইউনূস কুরসি বাঁচাতে, আর তারই আগে জামাতের প্রধান বললেন যে আমাদেরকে তো কথা দিয়েছেন মোহাম্মদ ইউনূস যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, ভোট হবে। এটাও কি একটা চাপ ইউনূসের ওপরে, মরার ওপর খাড়ার ঘা? হ্যাঁ, দেখুন, ইউনূস চেষ্টা করছে কি করে গদি সামলানো যায়, এবং আমার ধারণা জামাতের সঙ্গে উনি মিটিং করছেন একটাই লক্ষ্য, সেটা হচ্ছে যে সেই মৌলবাদের রাস্তা ভরিয়ে দেওয়া। ইউনূসের তো একটা এক্সপার্টাইজ আছে, আমরা দেখলাম যে মৌলবাদীদের দিয়ে রাস্তা ঘেরাও করো, আর্মিকে ভয় দেখাও। এখন সে আর্মি এখন আর সেই জায়গায় নেই, তাদেরকে ভয় দেখানোর জায়গায় নেই। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা ঐক্যবদ্ধ এবং তারা দেশের যে ৭১-এর বিপ্লব তাকে তারা স্মরণ করে, সংবিধানকে স্মরণ করে। সুতরাং এখন ইউনূস যদি এসব কিছু ভুলে যেতে চান তাহলে কিন্তু ওনাকে আর্মি যে একেবারে মানবে না, এটা পরিষ্কার। এবং আমার যেটা মনে হয় যে যেটা মিট করছেন বিএনপি, এদের প্রত্যেকের মধ্যে একটা মৌলবাদী ভাবনা চিন্তা জামাতের তো আছেই, বিএনপি জামাতের সঙ্গে একসঙ্গে ইলেকশন লড়েছে। তো যাই হোক, এদেরকে উনি ব্যবহার করছেন ইউনূস, চাইছেন যে আর্মির বিরুদ্ধে লড়াইয়ে এরা কতটা কাছে আসতে পারে, কিন্তু আর্মি কতটা পথে নামবে সেটাও একটা ব্যাপার। বেশ, আর্মি প্রত্যাশাটা কি তাদের অ্যাম্বিশন সেটাও জানাটা হচ্ছে। ধন্যবাদ।